আজকে সংবাদের হেডলাইন হচ্ছে, শিরোনাম হচ্ছে, শ্রীলঙ্কায় 200-এরও বেশি খ্রিস্টান নিহত। সিরিজ বোমায় প্রায় 9টি চার্চে আক্রমণ চালিয়েছে ধরে নেওয়া হচ্ছে ইসলামিস্টরা বা ইসলামী মৌলবাদীরা। কেন, সেই বিষয়টি আসলে খতিয়ে দেখা দরকার। অনেকেই যারা এই বিষয়ে গবেষণা করবেন না, তারা হয়তো বলতে পারেন এটা ক্রাইস্ট চার্চে মসজিদ আক্রমণের একটি প্রতিশোধ। আসলে সেখানেই কি শেষ হয়ে গেল? চলুন একটু গভীরে গিয়ে গবেষণা করে দেখা যাক। এর আগে চলুন চায়নায় মুসলিমদের প্রতি কী ব্যবহার করা হচ্ছে সেটা একটু দেখি। চায়নার উইঘুর মুসলিমদের উপরে যে অত্যাচার নিপীড়ন চলছে চাইনিজ সরকারের দ্বারা, তা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারি। চায়নার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না মুসলিম বিশ্ব বা পশ্চিমা বিশ্বগুলো, মূলত চায়নার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শক্তিমত্তার কারণে। এখন এর সাথে এই শ্রীলঙ্কা আক্রমণের কি সম্পর্ক, চলুন একটু ঘাটিয়ে দেখি। 2017 সালের একটি নিউজ রিপোর্টে বলা হয়েছিল যে চাইনিজ কিছু মিশনারিরা ইসলামিক স্টেট এবং অন্যান্য মৌলবাদী সংগঠন দ্বারা কিডন্যাপড হয়েছে এবং কয়েকজনকে হত্যা করেছে তারা। এই চাইনিজ মিশনারিরা তারা চায়নার ইকোনমিক সিল্কওয়ে ব্যবহার করত তাদের মিশনারি কাজ চালানোর জন্য। কারণ এইরকম ইকোনমিক হাইওয়েগুলো চায়নাকে পশ্চিমা দেশগুলো যাদের সাথে ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট গেছে এবং আফ্রিকার বিভিন্ন দেশগুলোর সাথে যেখানে চায়না তাদের সাথে আরও ইনভেস্টমেন্টে গেছে, সেই রুটে তারা কাজ করে। কারণ এই রুটগুলো চায়না অনেক ইনভেস্টমেন্ট করে, যেগুলোর সাথে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন টেকনিশিয়ানরা কাজ করে। এবং চাইনিজ খ্রিশ্চান মিশনারিরা পশ্চিমা দেশগুলোর সাথে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে চলে, ইন্টারপ্রিটার এবং বিভিন্ন দায় দায়িত্বে। যেমন এই নিউজটিতে বলা হচ্ছে যে এই মিশনারিরা তারা চাইনিজ ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলোতে কাজ করত আন্ডার কভার, কিন্তু তারা ছিল আসলে মিশনারি, খ্রিশ্চান মিশনারি। এছাড়াও ফাইন্যান্সিয়াল টাইমসের একটি রিপোর্টে, যেটি অগাস্ট 10, 2017-তে ছাপা হয়েছিল, সেখানে হেডলাইন নিউজ এসেছিল, চায়না মিশনারি সিক কনভার্টস অ্যালং দি বেল্ট অ্যান্ড রোড। চায়না যে সকল মেজর ইনভেস্টমেন্ট করছে সেগুলো গ্লোবাল ম্যাপে বলা হয় বেল্ট বা চাইনিজ সিল্কওয়ে রোড। এই বেল্টগুলোতে খ্রিস্টান মিশনারিরা কাজ করে। চলুন দেখি এই বেল্টগুলি কোথা দিয়ে গেছে। এই হচ্ছে চাইনিজ ইকোনমিক বেল্ট, দেখতে পাচ্ছেন ম্যাপে। এই ইকোনমিক বেল্টে কয়েকদিন আগে ফ্রান্সও সই করেছে। নীল রঙের দাগগুলো হচ্ছে ম্যারিটাইম সিল্ক রোড, যেগুলো কিনা বিভিন্ন পোর্টের সাথে সংযুক্ত। দেখছেন আফ্রিকাতে ইনভেস্টমেন্ট করে চায়না এবং এটি এই রুটে করে। এখানে শ্রীলঙ্কা, যে অ্যাটাকগুলো যেখানে হয়েছে, এবং কালোগুলোটাকে বলে দ্য সিল্ক বেল্ট অ্যান্ড রোড করিডোর। কালোগুলো যেটা বাংলাদেশের উপর দিয়ে গেছে। আপনারা জানেন এই জাভা, সুমাত্রা, এই সকল এলাকাতেও ইসলামিস্ট অ্যাটাকগুলো হয়েছে বিভিন্ন বিদেশি সংস্থাগুলোর উপরে, বিভিন্ন বিদেশি নাগরিকদের উপরে এই জায়গাটিতে। এখানেও সেই চাইনিজ ম্যারিটাইম রোড আছে, যেটাকে বলে ম্যারিটাইম সিল্ক রোড, এবং এখানেও দ্য সিক্স বেল্ট অ্যান্ড রোড করিডোর আছে, কালো দাগ যেটা দেখতে পাচ্ছেন, এটার সাথে সংযুক্ত দেখতে পাচ্ছেন আপনারা। তা দেখলেন যে শ্রীলঙ্কা একটি মেজর রুট খ্রিশ্চান মিশনারির কাজের জন্য, এবং দক্ষিণ ভারত হচ্ছে অনেক খ্রিশ্চানদের আবাস, এবং সেন্ট থমাস খ্রিশ্চানরা পৃথিবীর প্রাচীনতম খ্রিশ্চান কমিউনিটির অন্তর্ভুক্ত। দক্ষিণ ভারতে
কোনো কোনো ইন্টেলেকচুয়াল সমাজে স্বাধীনতার একটি কথাবার্তা প্রায়শই উঠে, ঠিক যেমনটি এই কালো দাগের এই কর্নারে আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের অংশেও সেই কাজটি করে ব্যাপটিস্ট চার্চ, যেটা কুমিল্লাতে বর্ডারে আছে, এবং বাংলাদেশের পোর্টে খুলনা পোর্টের ওই অঞ্চলে কলকাতার কাছেও এই কাজগুলো চলে। আরেকটু ব্যাকগ্রাউন্ড দেখি। লিগ অব মিলিট্যান্ট এথিস নামে একটি সংগঠন ছিল, যেটা বলশেভিক রেভলিউশন, রাশিয়ার বলশেভিক রেভলিউশনের প্রাক্কালেই এটি সংগঠিত হয়েছিল, সেই 1925 সালে। কিন্তু 1947 সালে এটাকে বিলুপ্ত করা হয়েছিল, কারণ এই মিলিট্যান্ট এথিস্ট যারা কিনা চার্চ আক্রমণ করত, বিভিন্ন এবাদতখানাগুলোকে তারা টার্গেট করত, এবং স্টালিন সহ অন্যান্য সোভিয়েতিয়ান লিডাররা এদেরকে ব্যবহার করেছিল বিভিন্ন রিক্রুট পাওয়ার জন্য এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের উপরে অত্যাচার নিপীড়ন চালানোর জন্য। এই লিগ অফ মিলিট্যান্ট এথিসকে বিলুপ্ত করতে বাধ্য হয়েছিল অনেকটা রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, কারণ পশ্চিমারা তাদের সঙ্গে ব্যবসা করতে হলে তাদেরকে ক্রিশ্চিয়ানিটিকে বিলুপ্ত করা চলবে না, এরকম একটি গোপন শর্ত জুড়ে দিয়েছিল পশ্চিমা দেশগুলো। রাশিয়াকে জার্মানি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আক্রমণ করেছিল, তখন তারা প্রথমেই সোভিয়েত ইউনিয়ন যে সকল চার্চগুলো বন্ধ করে দিয়েছিল সেগুলো তারা খুলে দিয়েছিল। আপনারা এই বিষয়ে এখানে পড়তে পারবেন, উইকিপিডিয়াতেও পাবেন, এখানে বিভিন্ন ফুটনোট দেওয়া আছে যেখানে অথেন্টিক সোর্স আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কমিউনিস্ট দেশগুলো বা ধর্মহীন দেশগুলোকে কাবু করার জন্য ক্রিশ্চিয়ানিটিকে মেনে নেওয়াটা একটি পূর্ব শর্ত হিসেবে বহু আগেই ব্যবহার করে আসা হয়, এবং এই সকল খ্রিশ্চান এনজিও এবং মিশনারিগুলো অনেক ক্ষেত্রেই পশ্চিমা কালচার, পশ্চিমা দেশের অনেকের স্বার্থ রক্ষা করে চলে। তাই যদি এখানে একটি আক্রমণ করা হয়, তাহলে চায়নার পুরো মেরিটাইম সিল্কওয়েকে আক্রমণ করা হবে, এবং চায়নার সাথে আফ্রিকার ব্যবসাও পর্যদস্ত হবে, এবং পুরো ইউরোপের সাথে মেরিটাইম ব্যবসা একটি বিপদের সম্মুখীন হবে। ভেরি ওয়েল প্ল্যান্ড, ভেরি ভেরি ওয়েল প্ল্যান্ড। এখন দেখুন কোথায় কোথায় বোমা ফেটেছে। শ্রীলঙ্কার বোমা ফেটেছে এই স্পটগুলোতে, দেখতে পাচ্ছেন। এখন দেখি, চলুন শ্রীলঙ্কায় মেজর পোর্টগুলো কোথায় লক্ষ্য করুন। এখানে এই অঞ্চলে বোমা ফেটেছে কোথায় দেখতে পাচ্ছেন, ক্লিয়ার। চাইনিজ ইনভেস্টমেন্ট ব্যাপক, এবং হাম্বানটোটা পোর্ট চাইনিজ একটি বিশাল ইনভেস্টমেন্টের প্রমাণ শ্রীলঙ্কাতে। মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য মুসলিম আরব এলাকাতে ইসলামিক স্টেট আক্রমণ মুখের পড়ায় সেগুলো লণ্ডভণ্ড হয়েছে বা সেগুলো দুর্বল হয়ে গেছে, কিন্তু এই আইডিওলজিকে হত্যা করা হয়নি। একটি মৌলবাদী সংগঠন আরেকটি মৌলবাদী সংগঠনের জায়গা দখল করে, যেমন আল কায়দার চাইতে মৌলবাদী সংগঠন ইসলামিক স্টেট। ইসলামিক স্টেট এই অঞ্চলে হেরে যাওয়া মানেই ইসলামিক স্টেট অন্য জায়গায় হারিয়ে যাওয়া না। যেমন এখানে বোকো হারাম অনেকটা ইসলামিক স্টেটের মতোই, প্রায় তাদের মতো একই। বাংলাদেশে অসংখ্য সংগঠন আছে, দক্ষিণ এশিয়ায় অসংখ্য সংগঠন আছে যেগুলিও অনেকটা ইসলামিক স্টেটের মতোই। আমেরিকা কিছুদিন আগে তালেবানদের সাথে এত বছর যুদ্ধের পরে আলোচনায় বসেছে, যেটা একটি ভয়ঙ্কর মেসেজ দিয়েছে ইসলাম মৌলবাদী শক্তিদের, কারণ তারা এখন বুঝেছে যে পশ্চিমা শক্তিকে বাধ্য করা যায়। পশ্চিমা শক্তিরা তারা গণতন্ত্র, অর্থনীতি এবং বিশেষ করে খ্রিশ্চান মিশনের মাধ্যমে এখনও দরিদ্র দেশগুলোকে তাদের বিভিন্ন পণ্য বিক্রি করে। কারণ এটা সত্য যে অনেক খ্রিশ্চানরা এখনও পশ্চিমের দিকে তাকায়, যেমন মুসলিমরা আরবের দিকে তাকায়, হিন্দুরা অনেকেই ভারতের দিকে তাকায়। তাদের
ভাই হিসাবে, ধর্মীয় ভাই হিসাবে, আদর্শিক ভাই হিসাবে, ক্রিশ্চিয়ানিটির সাকসেস, ইসলামের সাকসেস, হিন্দুইজমের শক্তি হিসাবে। এটাই সত্য, শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। এবং ওয়েস্টার্ন কালচারকে ছড়িয়ে দেওয়ার জন্য খ্রিশ্চান মিশনারিরা যথেষ্ট সহায়ক ভূমিকা কাজ করে থাকে। আফগানিস্তান আক্রমণের পরে খ্রিশ্চান মিশনারি ওয়ার্ক এনজিওর মাধ্যমে ব্যাপকতা পেয়েছিল। গত 50 বছরে এই সাউথ কোরিয়াতে খ্রিশ্চান মিশনারিদের সংখ্যা বৃদ্ধি এবং পুরো দেশটি অর্ধেক খ্রিশ্চান হয়ে গেছে। গত 50 বছরে পুরো সাউথ কোরিয়ার অর্ধেক খ্রিশ্চান হয়ে গেছে। এবং সেই দেশটিতে আমি যতবার গিয়েছি আমার মনে হয়েছে আমি আমেরিকায় আছি, কারণ পুরো দেশটি তাদের কালচার, সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে তারা পশ্চিমা কালচার গ্রহণ করে ফেলেছে। কারণ এই দেশটিকে মিলিটারি প্রোটেকশন দেয় আমেরিকা মূলত, এবং সেখানে মিশনারি ওয়ার্ক চলে। এবং এই মিশনারি কাজ চলায় এবং খ্রিশ্চানিটির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে বিভেদ আরও বা একসাথে হওয়ার সম্ভাবনা আরও কমে গেছে এবং তাদের মধ্যে বিভেদ আরও বেড়েছে। এবং কোরিয়ান ওয়ারের হিস্ট্রি আপনারা পড়লে এই রহস্য ব্যাপারে আরও জানতে পারবেন। দক্ষিণ এশিয়া কেন? যেহেতু ওখানে ইসলামিক স্টেটগুলো দুর্বল হয়ে পড়েছে, তাই দক্ষিণ এশিয়াতে অর্থাৎ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এমনকি শ্রীলঙ্কায় এখন ফাস্টেস্ট গ্রোয়িং ধর্ম হচ্ছে ইসলাম। সেখানে পুরো মুসলিম বিশ্বের 1/3 মুসলমানের বসবাস। এর কোনো দেশকে পশ্চিমা দেশগুলো আক্রমণ করার মতো ক্ষমতা বা সাহস কোনোটি রাখে না, কারণ ভারত তার দোরগোড়ায় পশ্চিমা দেশের পরাক্রমশালিতা মেনে নেবে না। পাকিস্তান পারমাণবিক শক্তি এবং বাংলাদেশ চায়নার বন্ধুরাষ্ট্র ইত্যাদি কারণে। অতএব এই অঞ্চলে মুসলমানরা নিরাপদ, তাই পশ্চিমা শক্তিকে এখান থেকে হটানোর পরিকল্পনা। তাই দক্ষিণ এশিয়াতে আমরা আগে যতবার আমি বলেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইসলামী মূল্যবাদ বৃদ্ধির পুরো পটভূমি তৈরি হয়ে আছে। এখন বলতে পারেন এটা শ্রীলঙ্কার আক্রমণ করা হয়েছে কারণ এখানে খ্রিশ্চানরা মাইনরিটি, কিন্তু খ্রিশ্চান অধ্যুষিত দেশগুলো থেকে দূরেও। এবং অনেকে বলছেন যেটা ক্রাইস্ট চার্চ এর অ্যাটাকের, মুসলমান মসজিদের অ্যাটাকের একটি প্রত্যুত্তর এটা করা হয়েছে, কিন্তু সাধারণ মুসলিমরা সেটা মেনে নেবে না। এই কারণেই যে এন্ড অফ দ্য ডে তারা জানে যে নিউজিল্যান্ডের অন্যান্য মানুষরা এবং সবাই, এই নিউজিল্যান্ড কত দূরে দেখুন, এই নিউজিল্যান্ডের মানুষরা মুসলমানদের জন্য কেঁদেছে, মুসলমানদেরকে তারা ভালোবেসেছে। তাই তারা এটা প্রত্যুত্তরের রিভেঞ্জ, এত বড় রিভেঞ্জ, এটা তারা আসলে খুব একটা মেনে নেবে না। কিন্তু এখানে ইসলামিক শক্তির একটি জানান দেয়া, অ্যাট এ টাইম মুসলমানদের আক্রমণের জবাব দেয়া, চায়নার আগ্রাসন ঠেকানো, পশ্চিমাদের সঙ্গে ব্যবসায় একটি মন্দাভাব তৈরি করা, চায়নার সাথে রিস্কে ফেলে দেওয়া, সকল পারপাস সার্ভ করেছে এই শ্রীলঙ্কায় চার্চ অ্যাটাকের মাধ্যমে। পশ্চিমের গণতান্ত্রিক এবং গণতন্ত্রের নামে ক্যাপিটালিস্ট সোসাইটির আগ্রাসনকে ঠেকানোর জন্য যতক্ষণ না পর্যন্ত আমরা পশ্চিমা দেশগুলোর ফরেন পলিসি পরিবর্তন, ওয়াহাবি শক্তির, সালাফি শক্তির দমন, ইসলামিক ইন্টারপ্রিটেশন বা মাযহাবে আরও নতুন ইন্টারপ্রিটেশনের প্রচলন এবং অর্থনৈতিক বৈষম্য পশ্চিমা দেশগুলোর সাথে পূর্ব দেশগুলোর না দেখব, ততক্ষণ পর্যন্ত পশ্চিমা আগ্রাসনের, অর্থনৈতিক রাজনৈতিক আগ্রাসনের একমাত্র শক্তিশালী হিসেবে ইসলামিক মৌলবাদী শক্তি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। কারণ বর্তমান বিশ্বে ব্যালেন্স আনার জন্য এই অঞ্চলে যেহেতু কোনো ভেটো পাওয়ার নেই, খেলাফত নেই, তাই এই ইসলামী রাজনৈতিক শক্তিটি অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে, রাজনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিতে পরিণত হয়েছে এবং এই শ্রীলঙ্কার আক্রমণ সেটাই প্রমাণ করে। আশা করি এতক্ষণের আলোচনায় আপনারা নিশ্চিত হলেন শ্রীলঙ্কাকে কেন বেছে নেওয়া হয়েছে চার্চে অ্যাটাক করার জন্য।
সেটা শুধুমাত্র ক্রাইস্টচার্চে মসজিদ অ্যাটাকের একটি উত্তর নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও ছিল।